কিছুটা হরর, কিছুটা অকল্পনীয়, কিছুটা অলৌকিক বা অনেকটা অমীমাংসিত। আর এই চারটি অদৃশ্য বস্তু যখন একসাথে মিলে যায় এবং এইগুলো যখন একসাথে শোনা যায় তা হলো অন্ধকার। প্রতি বৃহস্পতিবার রাত 10টা থেকে 10টা 40 পর্যন্ত উইথ SM ওয়াফি অ্যান্ড MM তালহা অনলি অন ইম্পেরর ওয়াফি। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর দোয়ায় আমিও ভালো আছি। আজকে ওয়াফি ভাই বা পোস্টারকে না পেয়ে আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, আমি বুঝতে পারছি। তো আজকে যা বলার তা হচ্ছে, উনি ব্যক্তিগত কিছু কাজের জন্য গ্রামে গিয়েছেন। উনি আজ অনুপস্থিত আমাদের শোয়ে। তো তার বদলে আজ আমি শত ব্যস্ততার মধ্যে আপনাদের জন্য চলে আসলাম অন্ধকার স্টুডিওতে। আপনারা আশা করি ভালোই আছেন এবং উপভোগ করছেন। আপনারা বর্তমানে খুবই ভালো সমর্থন দিচ্ছেন আমাদের ভিডিওগুলোতে, তার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আশা করি সামনের দিনগুলোতেও এভাবে আপনারা সমর্থন দিয়ে যাবেন। তো আজকে আমাদের এপিসোড নাম্বার হচ্ছে ভুলে গেলাম গাইস। তো গাইস, এটা হচ্ছে আমাদের পার্ট নাম্বার 6। আমরা একটু ভিডিও অফ স্ক্রিনে চলে গিয়েছিলাম। তো আমরা একটু চেষ্টা করছিলাম যে ওয়াফি ভাইকে একটু কানেক্ট করার জন্য। তো উনি কানেক্ট হওয়ার চেষ্টা করবেন, আপনারা আমি সম্ভব হলে তার ভয়েসটি আপনাদের শুনিয়ে দিব। তো আমরা এপিসোড নাম্বার 6 শুরু করে দিচ্ছি এখানে। তো স্টে টিউন উইথ আস। নতুন অনেকগুলো ঘটনা এসেছে, তো সেখান থেকে আজ সত্য কিছু অলৌকিক ভুতুড়ে ঘটনাগুলো শোনাচ্ছি। আর হ্যাঁ, আমাদের নতুন ইন্ট্রোটা কেমন লাগলো অবশ্যই তা জানিয়ে দিবেন। তো গাইস, বেশি কিছু আর বলার নেই। আজকে তিনি যদিও নেই, কিন্তু তার ভয়েসটি শুনতে পাবেন। তো আজ সরাসরি আমরা দেরি না করি ঘটনায় চলে যাচ্ছি। তো আমরা সরাসরি ঘটনায় যাচ্ছি। স্টে টিউন উইথ আস অন্ধকার টিম। কিছুটা হরর, কিছুটা অকল্পনীয়, কিছুটা অলৌকিক বা অনেকটা অমীমাংসিত। আর এই চারটি অদৃশ্য বস্তু যখন একসাথে মিলে যায় এবং এইগুলো যখন একসাথে শোনা যায় তা হলো অন্ধকার। প্রতি বৃহস্পতিবার রাত 10টা থেকে 10টা 40 পর্যন্ত উইথ SM ওয়াফি অ্যান্ড MM তালহা অনলি অন ইম্পেরর ওয়াফি। তো গাইস, আপনারা যারা আছেন তারা আমাদের কাছে যদি ইমেল পাঠাতে চান, আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ondokar909 gmail.com @gmail.com। স্পেলটি বলে দিচ্ছি, ONDH মানে সরি গাইস, HOKAA আর 909 @gmail.com। তো আপনারা সারা ভিডিও জুড়েই দেখতে পাবেন। তো স্ক্রিনে একদম মানে নিচে দেখতে পাচ্ছেন, আপনারা এই ইমেলে পাঠিয়ে দিবেন। তো আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো আমাদের প্রথম ঘটনা মাহফুজ ভাইকে দিয়ে শুরু করছি। তিনি আমাদের জন্য পানাম সিটি একটি সত্য ভুতুড়ে ঘটনা পাঠিয়েছেন। তো ঘটনা উনি যেভাবে লিখেছে আমি সেভাবে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মাহফুজ। এটা আমার সেকেন্ড স্টোরি। আশা করি ভালো লাগবে। অন্ধকার টিমের জন্য শুভকামনা রইল। তো যেখান থেকে শুরু, ঘটনাটি বেশ ছোট কিন্তু শোনাচ্ছি। পানাম নগর এক সময় ব্যবসায়ীদের গমগমে শহর ছিল। এখন কেবল ভাঙা দরজা আর শূন্য জানালা যেন পুরো ইতিহাসের আভাস দেয়। স্থানীয়দের দাবি, রাতে নগরের ভিতরে গেলে অদ্ভুত পায়ের আওয়াজ শোনা যায়, যেন কেউ পেছনে হেঁটে আসছে। কেউ আবার দাবি করেন পুরনো কোনো ভগ্ন দ্বারে গিয়ে শুনেছেন নারীর হাহাকার। বলা হয় এক ব্যবসায়ী পরিবারের সদস্যরা এক রাতে খুন হন,
আর তাদের আত্মা নাকি এখনো মুক্তি পায়নি। এই জন্যই রাত নামলে পানাম নগর হয়ে ওঠে ভূতের রাজত্ব। তো প্রথম ঘটনা এতটুকুই ছিল, বেশ ছোট ছিল, তা বেশি কিছু বলার নেই। ঘটনাটি কতটা সত্য আমরা জানি না। তো আমরা পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি বেশি দেরি না করে। তো আমাদের সেকেন্ড ঘটনাটি শাকিল ভাই লিখেছেন। এটা ওনার ফার্স্ট ঘটনা, উনি জানিয়েছেন সত্যি ঘটনার অবলম্বনে আমার এক পরিচিত চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা। তার মতো করেই লিখছি। ঘটনাটি বেশ বড় আছে, শোনাচ্ছি। ঘটনাটা 2005 সাল। সদ্য নতুন বিয়ে করেছি মিজানুর রহমান। মিজানুরের বাড়ি আখাউড়া থানা। শ্বশুর বাড়ি ছিল কসবা থানা। অনেক দিন হলো বউটা বাবার বাড়িতে গেছে। আজ সব কাজ শেষ করে ভেবেছে বউকে আনতে শ্বশুর বাড়ি যাবে। মিজানুর নদীতে মাছ ধরতেন, কিন্তু আজকে ভেবেছিল আর মাছ ধরতে যাবে না, শ্বশুর বাড়ি যাবে। কিন্তু যারা মাছ ধরে তাদের মাছের প্রতি একটা নেশা হয়ে যায়। মাছ ধরা শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছে, তাও ঠিক করেছে আজকে বউকে আনতে যাবে, মানে যাবেই। মাছ ধরা শেষ করে বেরিয়ে পড়লো উদ্দেশ্যে শ্বশুর বাড়ি। তখন অনেক রাত হওয়ায় রাস্তায় কোনো গাড়ি ছিল না, তাই হেঁটেই যেতে হচ্ছে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছে মিজানুর খেয়াল করলো তার পিছনে কেউ একজন হাঁটছে। এমন ফিল হচ্ছে পিছনে কেউ আছে মনে হচ্ছে। আমার ধারণা কখনো মিথ্যা হয় না। মিজানুর ছিল অনেক সাহসী। এই সাহসের জোরে সে রাতে মিজানুর বেঁচে গিয়েছিল। আমি আর পিছনে ফিরে তাকাইনি। যাই হোক না কেন পিছনে তাকানো যাবে না। পিছনে যে আছে আমি তাকে উদ্দেশ্য করে জোরে ডেকে বললাম, কে রে আমার পিছনে হাঁটছিস? সাহস থাকলে সামনে আমার সামনে এসে আমার সাথে সাথে হাঁট। পিছনে থেকে কোনো সারা শব্দ পেলাম না, কিন্তু আমি জানি পিছনে কেউ আছে। এমন করে কিছুটা পথ পার হয়ে নদীর পাড়ে চলে আসছি। সামনে ছোট একটা নদীর মতো আছে, সেই নদীটা নৌকা দিয়ে পার হতে হয়। আমি দেখলাম ঘাটে নৌকা আছে, কিন্তু মাঝি নাই। আমি নৌকা উঠে আমার পিছনে থাকা অবয়বকে উদ্দেশ্য করে বললাম, তুই কি আমার সাথে নৌকাতে পার হবি নাকি এই পারেই থাকবি? আমার সাথে পার হলে নৌকায় উঠে বস। এবার ও কোনো সারা শব্দ পেলাম না, কিন্তু নৌকাটা একটু কেঁপে উঠলো আর ভারী হয়ে গেছে। বুঝতে আর বাকি নেই যে উঠেছে। আমি নিজের মতো নৌকা চালাচ্ছি আর মুর্শিদি গান গাইছি। কিছু সময় পরে খেয়াল করলাম আমার ঘাড়ে কারো নিঃশ্বাস শব্দ পাচ্ছি আর গরম বাতাস পড়ছে। তবু আমি ভয় পেলাম না। কিরে, তুই আমার ঘাড়ের উপরে কি করছ? নৌকায় তো এত জায়গা থাকতে, যা অন্যদিকে যেয়ে বস। একটু পরে সেই গরম নিঃশ্বাসের শব্দটা পেলাম না। কিছু দূরে দেখলাম পানির উপর দিয়ে সাদা কাপড়ে ডেকে এক লোক হেঁটে যাচ্ছে, মানে হেঁটেই নদী পার হচ্ছে। আমি বুঝতে পারিনি। ঘটনাটি এতটুকুই ছিল। উনি হয়তো বিস্তারিত ঘটনাটি বলেননি। ওনার ঘটনাটি বেশ ভালো ছিল, কিন্তু সত্য কিনা তা আমরা বুঝতে পারছি না। তো বেশি দেরি না করে, তো আপনারা যদি একটি কথা বলে দিই, আপনারা যদি অন্ধকারে আসল ফিল পেতে চান, অবশ্যই ঘরের লাইট বন্ধ করে দরজা জানালা লাগিয়ে অন্ধকারে ফিলটা নেবেন, তাহলে আপনারা এটি ফিল পাবেন যে কি। তো আমাদের অন্ধকার নেক্সট ঘটনায় যাওয়ার আগে বলে দিই, আপনারা যারা আমাদেরকে নতুন নতুন ঘটনা পাঠাতে চান, ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ondhogar909@gmail.com। আপনারা ভিডিওর নিচে দেখতে পাবেন আশা করি। তো তার আগে আবারও স্পেলটি বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। লিখবেন ONDHOKAR909@gmail.com। তো আজকের আমাদের সর্বশেষ ঘটনায় চলে যাচ্ছি। এটাই আমাদের সর্বশেষ ঘটনা। আজকে আমার ভিডিওটা বড় করার বেশি ইচ্ছে নেই, তো চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। ও কোনো পরিচয় পাঠাননি, ছোট একটা ঘটনা। ওঠার সময় রিক্সাওয়ালাকে খেয়াল করিনি, সে রাস্তা চিনছিল না। একটু পরপরই জিজ্ঞেস করছিল, আপু কোন দিকে যাব? আমি বলে দিচ্ছিলাম ডানে বামে এদিকে ওদিকে হ্যান তেন। কথা শুরু করার পরে তাকে খুঁটিয়ে ততক্ষণ দেখলাম কথাবার্তা শুনে মনে হচ্ছিল ছেলেটি পড়াশোনা জানে। খুব সুন্দর উচ্চারণ এবং সাবলীল কথাবার্তা। সারা রাস্তা চুপচাপ দেখছিলাম। বাচ্চার কাছে এসে জিজ্ঞেস করলাম, কিসে পড়ো? উত্তর এলো এবার ক্লাস 10-এ। জিজ্ঞেস করলাম ক্লাস কখন? জিজ্ঞেস করলাম ক্লাস কখন? কারো রিক্সা চালাচ্ছ যে?
উত্তর দিল, চালাই না তো, আমার বাবা সবসময় চালান, আমার বাবা অসুস্থ তাই আমি বের হয়েছি, বাবা অসুস্থ থাকেন তখন আমি রিক্সা নিয়ে বের হই। কৌতূহলবশত মুখ দিয়ে বের হয়ে গেল, রিক্সা চালাতে খারাপ লাগে না? খুব সাবলীল বড় একটা হাসি দিয়ে উত্তর দিল, আমার বাবাও তো চালান। ছেলের এ কথায় সব কিছু উত্তর পেয়ে গেলাম, বড় হয়ে যেন ছেলের এ মনোভাব থেকে দোয়া করি। তো গাইস, আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে, আমাদের ভুতুরে ঘটনা বদলে মজার ঘটনা পাঠিয়ে দিয়েছে গাইস। এই সকল ঘটনা আর আমরা পরবর্তীতে আর অ্যাকসেপ্ট করব না। আপনাদের ঘটনাগুলো সত্য ভুতুরে ঘটনার উপরে আমরা পাঠাবেন। এর পরবর্তীতে যদি কেউ এরকম ঘটনা পাঠান আর অ্যাকসেপ্ট করব না। আজকের এই ঘটনাটি আমার একদমই ভালো লাগলো না, এরপরের থেকে আমরা যাচাই বাছাই করে ঘটনা পড়ব গাইস। তো আজকে ইমেল সেগমেন্ট এখানেই শেষ করে দিচ্ছি। যদি সম্ভব হয় আমরা ওয়াফি ভাইয়ের ভয়েসটা শুনিয়ে দেব, উনি আমাদের জন্য পাঠাবেন, আর দেখি কি করা যায়। তো সরাসরি আমরা ভয়েস পেলে ভয়েস শুনিয়ে দেব, আর না হয় চলে যাব পরবর্তী ঘটনায়। স্টে উইথ আস, মানে ঘটনা না, এর পরের সেগমেন্ট, অর্থাৎ আমাদের লিস্টেনিং সেগমেন্টে চলে যাচ্ছি পরে। তো স্টে আস গাইস, ফিরে আসলাম আমরা দীর্ঘক্ষণ পর। আমরা ওয়াফি ভাইকে কানেক্ট করতে মানে সক্ষম হয়েছি। এখন তাকে আমরা তিনি আমাদের ওখান থেকে একটা ভয়েস পাঠিয়েছেন, সেটা আপনাদের শুনিয়ে কিছু কথা বলে চলে যাব আজকের লিসেনিং অ্যান্ড লাস্ট সেগমেন্টে। আসসালামু আলাইকুম গাইস। তো গাইস শোনাচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা তো শুনতে পাচ্ছেন তালহা ভাইকে অথবা শান্ত ভাইকে শুনতে পাচ্ছেন। আজকে আমি আপনাদের সাথে ভার্চুয়াল উপায়ে যুক্ত হয়ে গিয়েছি। কারণ হচ্ছে আমি আসলে আমার ব্যক্তিগত কাজের কারণে আমি ঢাকা থেকে সোনারগাঁও চলে এসেছি। তো যদি আমি আজকে যুক্ত হতে পারলাম না, আপনারা তালহা ভাইয়ের সাথে শুনুন সব। তো আমি আজকে আপনাদেরকে যতটুকু কথা বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের অন্ধকারের পার্ট 6, এবং আমি আসতে পারিনি কারণ আমার ব্যক্তিগত কাজ, অনেক কঠিন একটা কাজ নিয়ে আমি আপনাদের সাথে আজকে যুক্ত হতে পারতাম। তো আজকে আমার ভয়েসগুলো হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। তো আপনারা আমাদের তালহা ভাইকে এনজয় করুন, এবং আপনারা আমার প্রতি যদি কোনো কষ্ট দেয় তা মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি, সামনের সপ্তাহ থেকে যুক্ত হয়ে যাব। তো গাইস, এতক্ষণ শুনতে পেলেন আমাদের ওয়াফি ভাই থেকে পাঠানো ভয়েসটি। তো আজকে আর বেশি দেরি করব না, আমাদের কাছে আরও আমরা আজকে একটি নতুন সেগমেন্ট চালু করছি। আমরা আপনাদের বিভিন্ন স্টোরি শোনাবো, এবং আজকে আপনাদের একটি রহস্যময় ইমাম বাড়ির ঘটনা শোনাবো। তারপরেই আমি চলে যাব লিসেনিং সেগমেন্টে। এটা আমাদের কাছে মাত্র আমরা পেলাম, বিভিন্ন তথ্য কালেক্ট করে আজকেই করলাম। এটি একটি রহস্যময় জায়গার ঘটনা, এটি আজকে আমাদের নতুন সেগমেন্ট। আমরা চেষ্টা করবো এই সেগমেন্টকে ধরে রাখতে। তো এই সেগমেন্টে আপনাদের যা শোনাবো সেটি হচ্ছে যে বিভিন্ন ঐতিহাসিক জায়গার ঘটনা। তো আজকে দেরি করছি না, তো সরাসরি আমাদের নতুন সেগমেন্ট শুরু করব। তাই সেই নতুন ঘটনা দিয়ে শুরু করছি। বেশি বড় না, মাত্র 1 মিনিটের ঘটনা রেডি করেছি আপনাদের জন্য, আশা করি খুবই ভালো লাগবে। তো শুরু করছি। আজকের এপিসোডটা অনেক স্পেশাল, এপিসোড 6, স্টে টিউন উইথ আস অন্ধকার। গাইস, এতক্ষণ আমরা সম্পূর্ণ নতুন একটি সেগমেন্ট শোনাচ্ছিলাম, ওটি শেষ হয়েছে। ঘটনাটি বেশ ভয়ঙ্কর ছিল, আমার একটু জিম লেগেছে। তো ঘটনাটি শেষ হয়েছে, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি লিসেনিং সেগমেন্টে। আসতে অনেক দেরি হয়ে গেছে, বেশি একটা ঘটনা শোনাবো না গাইস, ভিডিওটা হয়তো বা অনেক বড় হয়ে যাবে। তো সরাসরি আমরা লিসেনিং সেগমেন্টের মাধ্যমে আজকের শোয়ের শেষ অংশ শুরু করছি, এবং এটাই আমাদের শেষ অংশ হবে, তারপর আমরা বিদায় নেব। তো শুনতে থাকুন, এবং শেষবারের মতো বলে দিচ্ছি, আমাদের কাছে আপনারা যদি কোনো ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের অন্ধকার 909@gmail.com ইমেল পাঠিয়ে দিবেন। স্পেলটা বলছি ONDHOKAR@gmail.com। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে বেশি দেরি না করে আমি চলে যাচ্ছি আমাদের লিসেনিং সেগমেন্টে। আজকে একটু অগোছালো হয়ে যাচ্ছে, আমি এই টপিক থেকে সে টপিকে চলে যাচ্ছি, আটকে যাচ্ছি, কারণ অনেক দিন পর এসেছি গাইস। আজকে ওয়াফি ভাই না থাকায় আমার একটু অসুবিধা হচ্ছে, তাও আমি চেষ্টা করছি চালিয়ে নেওয়ার। আজকে কিন্তু আমার অনেক ব্যস্ততা ছিল, অনেক
মানে পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম, তার মধ্যে আপনাদের জন্য চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগছে, আপনারা এনজয় করছেন। তো শুরু করছে আমাদের সর্বশেষ সেগমেন্ট, লিসেনিং সেগমেন্ট, স্ট্যাস উইথ অন্ধকার। কিছুটা হরর, কিছুটা অকল্পনীয়, কিছুটা অলৌকিক বা অনেকটা অমীমাংসিত। আর এই চারটি অদৃশ্য বস্তু যখন একসাথে মিলে যায় এবং এইগুলো যখন একসাথে শোনা যায় তা হলো অন্ধকার। প্রতি বৃহস্পতিবার রাত 10টা থেকে 10টা 40 পর্যন্ত উইথ SM ওয়াফি অ্যান্ড MM তালহা, অনলি অন ইম্পেরর ওয়াফি। মানে এটা 18 সালের ঘটনা। চলো শুনি। আচ্ছা, 18 সালে আমি এই যে চিটাগাং রোডের পরে যে সিদ্ধিরগঞ্জ এই জায়গায় একে ফ্যাশনে আমি জব করতাম। প্রায় 16 সাল থেকে 20 সাল পর্যন্ত আমি জব করি এখানে। তো 18 সালের ঘটনা হচ্ছে হলো আমি ওই একে ফ্যাশনে ফিনিশিং সেকশনের সিনিয়র কোয়ালিটি ছিলাম। তো আমার যে এরকম দুর্বলতা আছে, আমি মানে আর কি গার্মেন্টস লেভেল যেহেতু আমি আর কি আমার যে আরো সাথে জুনিয়র সিনিয়র কোয়ালিটি ছিল সবাইকে আমি বলছিলাম যে আপু আমার তো এরকম একটা গোপন সমস্যা আছে। তো যেহেতু আমরা জব করি এই জায়গায়, দেখা গেছে আমরা সকাল 8টায় আসি, আবার ফিনিশিং এর ডিউটি কিন্তু কোনো টাইম নেই, ঢোকার টাইম আছে কিন্তু বের হওয়ার কোনো টাইম নেই। দেখা গেছে রাত্রে 10টায়ও বের হচ্ছি, আমরা 12টায়ও বের হচ্ছি, আবার 3টায়ও বের হচ্ছি, আবার এমনও দেখা গেছে ফজরের আজানের পর আমরা 5টায়ও বের হই মাঝে মাঝে। মানে যেহেতু আমাদের ডিউটির কোনো টাইম নেই, তো ওই ক্ষেত্রে দেখা গেছে অনেকে অনেক ধরনের খাবার নিয়ে আসে ফ্লোরে। আমরা আর কি ফ্লোরে দাঁড়ায় থেকে ডিউটি করি, হালকা পাতলা কিছু আমরা সবাই মিলে একসাথে নাস্তা করি। তো ওই জায়গায় কিন্তু ভাজা, মহিলা মানুষ যেহেতু আমরা ভাজা পোড়াটাই বেশি পছন্দ করি। তো ওই জায়গায় ঢোকার পরে আমি সব মহিলার সাথে এই জিনিসটা শেয়ার করি যে তোমরা যত ধরনের ভাজা পোড়া আছে বা যত ধরনের খাবার আছে সব নিয়ে এসো, কোনো অসুবিধা নাই, কিন্তু দয়া করে তোমরা শুধু একটা ভাজা পোড়া জিনিসটা ফ্লোরে আইনো না, ওইটা আমার ক্ষতি হয়। তো ওরা সবাই জিজ্ঞাসা করছিল যে কি এটা, তখন আমি বলছি যে ভাই আমার চাউল ভাজাতে সমস্যা হয়, মানে এটার গন্ধটা আমি নিতে পারি না। তো আমার সিনিয়র একটা আপু আছে, মানে ওর সাথে আমার আর কি একটু মাল নিয়ে প্রবলেম হয়। যেমন একটা মাল রিজেক্ট হয়েছে, ওই জিনিসটা আর কি আমি রিজেক্ট বক্সে রাখছি, ওইটা আবার আমাদের স্যার কি করে একটু স্যাম্পলে চেক দিয়ে ওইটা আবার আমরা বলি রিজেক্ট, আবার আরেকটা চেক দিয়ে রিজেক্ট মাল আলাদাভাবে সারি আমরা। তো ওই আপু নাকি আমার স্টিকারটা না ফেলাই দিয়ে উনি আবার আমার এই রিজেক্টের মালটা চেক করে ওনার নাম্বার স্টিকার ভিতরে কেয়ার লেভেলের ভিতরে লাগাইছে। আর আমরা সবসময় মাল চেক দিয়ে স্টিকার লাগাই হচ্ছে কেয়ার লেভেলের পিছনে। তো ওই মালটা ডাইরেক্টলি মানে উনি রানিং এ দিছে, রানিং মালের সাথে দিছে। দেওয়ার পরে ওই মালটা আর কি কিউসির হাতে যায় ধরা পড়ে। তো কিউসির হাতে যেহেতু ধরা পড়ছে, ওনারা তো কেয়ার লেভেলের পিছনের দিকটা দেখছে, দেখা তো এখন আমার নাম্বার, কোয়ালিটির নাম্বার আমারটা, এখন আমার ইনচার্জ স্যার আমার ডাক দিয়া মানে FIR রুমে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে উনি তো মানে জানেনই তো গার্মেন্টস লেভেলে খুব বিশ্রী ভাষায় গালাগালি করে, যেমন ওই ইনচার্জ স্যারেও মানে সেইভাবে বিশ্রী ভাষায় গালাগালি করতেছে আমার বাবা মা এবং আমার গোষ্ঠী তুইলা। এমনকি ওই কিউসির যে বস আছে উনিও আমার এই ভাষায় গালাগালি করতেছে, মানে ওনা মানে মাইর দিলেও মানুষ এভাবে কান্না করে না, মানে ওনাদের ভাষার কারণে আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে। না পাইলে আমি যখন মালটা হাতে নিয়ে আমি ওই কিউসি পাস বলে যে ওই কিউসি পাসটা যখন চেক দিই, চেক দেওয়ার পরে আমি বলি যে আমার ইনচার্জরে বলি যে স্যার এই মালটা আমি ছাড়িনি, এই মালটা আমার হাতে রিজেক্ট ধরা পড়ে। তো রিজেক্ট ধরা পড়ার পরে আমি যে মালটা রিজেক্ট বক্সে ফেলাইছি তাড়াতাড়ি করতে যাই আমি আমার নাম্বার স্টিকারটা তুলি নেই। পরে উনি বলতেছে তাহলে এটা কে চেক করে ছাড়ছে? পরে আমি কই স্যার আপনি তো জানেন যে রিজেক্ট মালের আমরা স্টিকারটা কেয়ার লেভেলের ভিতরে লাগাই, দেখেন এই কেয়ার লেভেলের ভিতরে আমার
সিনিয়র আপার স্টিকার নাম্বার দেওয়া। তো উনি যখন ভিতরে ওনার স্টিকার নাম্বার দিছে, উনিও তো পারতো যে আমার স্টিকার নাম্বারটা তুইলা ফেলাইতে। পরে উনি কি করছে, ওই আমারে দিয়ে আবার ওই সিনিয়র আপাটারে ডাকলো। ডাকার পরে ওই ভিতরে গেছি, যাওয়ার পরে এখন ওই কোয়ালিটির বসও বলতেছে, আমার ইনচার্জ স্যারও বলতেছে যে তোমাকে এখন মানে আমরা যেসব বিশ্রী ভাষায় গালি দিছি, ঠিক একই বিশ্রী ভাষায় তুমি আমাদের সামনে ওকে গালি দিবা। পরে আমি বললাম যে স্যার আমি মাপ চাই, আমি পারবো না এইভাবে বিশ্রী ভাষায় গালি দিতে। পরে তো স্যারেরা যা বলার বললো, বলার পরে বললো যে তোমাদেরকে আমি নিয়ম শিখাই দিছি, দেওয়ার পরেও তুমি এই মালটা কিসের জন্য রানিং এ ছাড়লা। পরে এখন ওর এই জিদ হইলো আর কি আমার উপরে, যে আমি ধরা খাইছি, আমি এত বকা খাইছি, আমিই থাকতাম, তো মাঝখানে আবার ওর নাম বললাম কে। ওই ওই জিদটা নিজের ভিতরে পুষতে পুষতে ওই একদিন কি করলো, মানে 3-4 দিন পরে আর কি শনিবার, তো আমি আবার সবসময় আর কি নামাজ কালাম পড়তাম। তো আমার যে সুপারভাইজার বস, ওরে বলতেছি যে বস আমি তো করবো, মাগরিবের টাইম হচ্ছে, আমি নামাজ পড়বো। তো উনি বলতেছে তো নামাজটা পড়ো, আজান দিয়ে আমি একটু নিচে থেকে নাস্তা খেয়ে আসি। আমি আচ্ছা ঠিক আছে। তো ওনারা নিচে গেল, নিচে যে নাস্তা খাইয়া মানে আজানও শেষ হয়েছে, তো ওনাদের নাকি আবার বড় স্যারে ডাক দিছে, ওই দিকে গেছে। তো ওই আমার আপাটা কি করলো, স্যারদের যাওয়া দেখলাম আয়রন ম্যানের সাথে যে যতগুলি জানালা আছে সবগুলি জানালা খুইলা দিতেছে। মানে জানালা খোলার সময় আমার একটু খটকা লাগছে ভিতরে, কারণ উনি আমার সাথে তখন থেকে শত্রুতা করতো। পরে তাও আমি অত একটা করিনি, এমনি বসেরা আসুক, আসলে আর আমি যেহেতু বসেরা বলছি আমি ইচ্ছা করলে আজানের পরে আমার এক কোয়ালিটিকে বলে আমি নামাজ পড়তে যেতে পারি, ওইটাতে কোনো বাধা নেই। তো তারপরে না মানে আমি করতেছি থাক দেখি ও কি করে, মানে ওইরকম ওই সব জানালা খুইলা দিয়া মানে মাগরিবের আজান শেষ হইলো। শেষ হওয়ার পরে ওই অজগবিতে মানে এরকম একটা টেবিল থাকে, টেবিলের ওই পাশে থাকে 6 জন কোয়ালিটি, এই পাশে থাকি আমরা 6 জন কোয়ালিটি। তো উনি আবার মুখ পাশাপাশি, ফেস টু ফেস। তো উনি নাকি করছে নিচের তারা খাড়াইয়া ছিল, খাড়া থেকে নিচের দিকে বইসা এক মুঠ চাউল ভাজা মুখে নিয়ে চাবাইতে চাবাইতে আমার মুখ বরাবর এসে শ্বাস ছাড়ছে। মানে শ্বাস ছাড়া মাত্রই মানে টেচো হয়ে যায় যেরকম মানুষ, আমি ওরকম মানে হাত পা কোনো কিছু লাড়তে পারতাছি না। এর ভিতরে আবার আমাদের ফ্লোরে জিএম স্যার ঢুকছে। তো আমার সুপারভাইজারও দৌড়ে এসে বলতেছে, ও আমি ওর এই গন্ধ পাওয়ার সাথে সাথে আমি যেই টেবিলে মাল রাখি, টুলে মাল রাখি, ওই টুলে আমি বৈশা পড়ছি। বৈশা মানে আমি হাতও লাড়তে পারতেছি না, পাও লাড়তে পারতেছি না, আমার কাছে লাগতেছে মানে এটা হয় আমার সব সময় যে 3-4 জন মানুষ একটা মানুষের যেরকম চাইপা ধরলে যেমন ওই মানুষটার কোনো শক্তি থাকে না, ওরকম ভাবে আমার 3-4টা জিনিসে আমার ভর করে রাখছে। মানে আমি হাজার চেষ্টা করতেছি, আমি চোখের পলকও ফেলতে পারতেছি না, আমার চোখ লাল হইয়া মানে আমার চোখ দিয়ে আপনি আপনি পানি পড়তেছে। এর ভিতরে আমার সুপারভাইজার এই যে ডাকতেছে, আমি কিন্তু সব শুনতেছি সব দেখতেছি, কিন্তু আমার করার মতন কোনো ক্ষমতা নেই। তো আমার সুপারভাইজার বলতেছে সাফিয়া ওঠো, জিএম স্যার আসতেছে। আমার তো কোনো ওঠার ক্ষমতাই নেই। তারপরে ইনচার্জ স্যার এসে বলতেছে যে সাফিয়া ওঠ, জিএম স্যার ঢুকছে ফ্লোরে। এর ভিতরে কিন্তু আমার চোখ যেমন বের হয়ে যাবে এরকম অবস্থা, মানে চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। আমার যে মাল তোলার যে হেল্পারটা থাকে, ওই হেল্পারটা না কি করছে মানে দৌড়তে যায় মানে আমাকে টাচ করে, মানে বলতেছে যে আপু ওঠো, জিএম স্যার আসছে তুমি দেখো না। এটা বললে যে আমার ধরা মাত্র আমি ওই অবস্থায় একটা ফ্লোরে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে ওরা আর কি সবাই মিলে আমার ধরাধরি করে পানি নিয়ে এসে পানি দেয় মাথায়। পরে যে আমার 12 জন কোয়ালিটি ছিল, আমার 6 জন হেল্পার ছিল, আমি বাদে আরো 11 জন কোয়ালিটি, 11 জন কোয়ালিটি এবং 6 জন হেল্পার মহিলা। ওরা 11 আর 6 কত হয় 17 জন মহিলা মিলা মানে আমার তোলার মতন ক্ষমতা ওদের নেই, মানে আমার আগে যে নিচে নামাইবো তার কোনো ক্ষমতা নেই। এর ভিতরে আমার রুমে আমি একটা মেয়ে স্বামী স্ত্রী আমার শ্বশুর বাড়ির এলাকারই, ওদেরকে আমি আবার 3 রুমের ফ্ল্যাট নিয়ে থাকতাম, ওরা আবার স্বামী স্ত্রী আমার এক রুমে থাকতো। তো ও আবার বুদ্ধি করে কি করছে, আমার হাজবেন্ডরে ফোন দিছে যে ভাইয়া এরকম এরকম আপু তো এরকম অসুস্থ হয়ে গেছে। তো আমার হাজবেন্ড আবার ও জব করতো তখন, ও আবার ওর জবের ওইখান থেকে মানে
স্যারকে বইলে আবার আমার অফিসের এখানে আসছে। পরে ওরা তো 17 জন মানুষ আমাকে নামাইতে পারতেছে না। এখন আমি মহিলা মানুষ, পুরুষ মানুষও তো আমাকে ধরতে পারতেছে না। তো ওরা অনেক কষ্ট কইরা মানে শেষরে শেষরে মানে আমার ফালাইয়া টালাইয়া মানে এইটি করে, তখন তো আর কি মানে আমারে যদি কোনো কিছু দিয়ে কাটে বা বাড়ি দেয় মানে আমার শরীরে লাগতেছে না, কিন্তু ওইটা আমার শরীর থেকে চলে যাওয়ার পরে আমার শরীর অবশ হয়ে যায়, মানে অসুস্থ হয়ে যাই আমি। তারপরে আমাকে করে ওই যে আমার যে রুমমেট ছিল, ওই রুমমেটের হাজবেন্ড, রুমমেটের মানে ভাগিনা, তারপর আমার হাজবেন্ড, এমনকি যে রিক্সা দিয়ে আমাকে নিয়ে যায়, অটো রিক্সা দিয়ে, ওই অটো রিক্সার ড্রাইভার। এখন আমার হাজবেন্ড ধরছে আমার উপর পাশে, ও আমাকে জড়ায় ধইরা উপর পাশে রাখছে, আর ওরা 3 জনে ধরছে আমার পায়ের সাইডে। তারপরও 4 জন পুরুষ মানুষ, মানে তারাও আবার আমাকে অনেক ছেঁচড়ে টেচড়ে, আমি আবার দোতলা চাকরি করতাম কিন্তু ফ্ল্যাট নিয়েছিলাম 5 তলায়। তো অনেক কষ্ট করে আমার 5 তলায় ওঠানোর পরে নাকি মানে আমার রুমমেট যে মহিলাটা ছিল, ওকে আমি বলতেছি আমাকে এক্ষুনি চাউল ভাজা দিবি। তো ও আবার ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে চাউল ভাজতে গেছে, চাউল ভাইজা নিয়ে এসে নাকি আমাকে দিছে। মানে ওই অবস্থাতেই গরম চাউল ভাজা, ওইটাই বলে আমি হাপুস হুপুস করে খাইলাম। খাইয়া অনেকক্ষণ বলে আমি কান্না করছি। কান্না করার পরে আমি আস্তে আস্তে শুয়ে পড়লাম। শুয়ে আমি ঘুমাইয়া গেছি। ঘুমাইয়া যাওয়ার প্রায় না, খাইলাম, খাওয়ার পরে আমি নাকি আমার হাজবেন্ডরে বিশ্রী ভাষায় গালাগালি করতেছি আর বলতেছি যে আমি এক্ষুনি গরুর মাংস দিয়ে ভাত খাবো। মানে কি কি বলতেছি আমি নিজে কিন্তু তখন জানতাম না। তো আমার হাজবেন্ড দৌড়ে বলে নাকি বাজারে গেছে, বাজারে যায় ওই সময় আর কি রাত 10টা না 10:30 কত জানি বাজে, সঠিক আমার ওটা স্মরণে নেই। তো ওটা আমার হাজবেন্ড বলতে পারবে। তো ও নাকি যে গরুর মাংস পায় নাই। তো ভাগ্যবশতে মানে গরুর ভুঁড়ি যেটা বট বলি আমরা, ওইটা পেয়েছিল, ওইটা আইনে আমার রুমমেটকে দেয়। ও তাড়াতাড়ি মানে আর কি ওইটা সিদ্ধ করে। ওই সিদ্ধ করা অবস্থায় আমি একা একা বলে ওয়াশরুমে গেছি, ওয়াশরুম থেকে বের হয়ে বলে ওই সিদ্ধ অবস্থায় ওই বটটা নাকি আমি একটা তুইলা নিয়ে মুখে দিছি। মুখে দেওয়ার পরে আমি ওই জায়গায় অজ্ঞান হয়ে যাই। আমি খেয়ে ফেলছি কিনা আমি অনেক, কিন্তু ওইটা কিন্তু আমার মনে নাই। আমাকে নিয়ে আবার বিছনাতে শোয়াই দেয়। শোয়াই দেওয়ার পরে প্রায় 2-2.5 ঘন্টা পরে নাকি আমি স্বাভাবিক হইলাম। স্বাভাবিক হওয়ার পরে তো ভাইয়া আমার শরীর এরকম ব্যথা, মানে আমি এটা বুঝতে পারতেছি যে আমার শরীর ব্যথা। কেউ যেরকম মারধর করার পরে যেমন একটা মানুষ হাঁটা চলাফেরা করতে কষ্ট হয়, ওরকম কষ্ট হয়ে গেছে আমার। পরে তো আমি আমার রুমমেটরে জিজ্ঞেস করলাম যে আমার এরকম হইলো কে? তো বলতেছে আপু তোমার কি কিছুই স্মরণে নেই? আমি না, তো আমার তো কিছুই স্মরণে নেই। কয় আপু তুমি তো কালকে এই অবস্থায় ছিলা, তোমাকে তো এইভাবে ওঠানো হয়েছে, নামানো হয়েছে, সেজন্য হয়তো তোমার শরীরটা ব্যথা হয়ে গেছে। এবং এটা আপনার দ্বিতীয়। হ্যাঁ, এই পর্যন্তই শেষ। যারা দেখছেন এই মুহূর্তে শুধু এতটুকুই বলবো, গাইস ঘটনাটা বেশ অদ্ভুত এবং বড় ছিল, তো আজকে আর বেশি বড় করার ইচ্ছা নেই গাইস। আজকের জন্য বিদায় নিলে ভালো হয়। তো ভালো থাকবেন আপনারা, আশা করি আমাদের সাথে থাকবেন। আমরা আবারও ফিরবো এপিসোড 7 নিয়ে। আজকের জন্য বিদায় নিচ্ছি। আজ ওয়াফি ভাই না থাকে, শোটি করতে আমার একটু কষ্ট হয়েছে। তো ভালো থাকবেন, সমস্যা নেই তো বিদায় নিচ্ছি আজকের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মোবাইলের চার্জ প্রায় শেষের দিকে, তাই আর বেশি বড় করতে পারলাম না। তো চলে যাচ্ছি আজ। অন্ধকার চিরজীবী হোক, বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। সাথে থাকুন, স্টে উইথ অন্ধকার।